আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা একটা বিশেষ আয়োজন করেছি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যাই ভবিষ্যৎবাণী করেছি তার ভিতরে অন্যতম একটা ছিল যে বাংলাদেশে কোনোদিনও জামাত ইসলামী ক্ষমতায় আসবে না। আপনার বোধহয় মনে আছে, গত অনুষ্ঠানে আমি তাই বলেছিলাম। এবং আমি খুব কৃতজ্ঞ এই কারণে যে আপনি আমাকে নির্বাচনের পরে ডাকছেন এবং আপনার মাধ্যমে আপনার লক্ষ কোটি দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশটা একেবারেই বাংলাদেশের বাঙালিদের। যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তার জন্মলগ্নে অর্থাৎ 1971 সালে হয়তোবা তারা কিছু সেই জায়গায় তারা এবারও পৌঁছাতে পারেননি। আর তাই অবশ্যই এই নির্বাচন ত্রুটিমুক্ত নয়, এতে ত্রুটি আছে, কিন্তু বাংলাদেশের বৃহৎ একাংশের মানুষ তো অংশগ্রহণ করেছে। সুতরাং যেহেতু তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসাননি, তার জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং একই সাথে মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে গায়ের জোর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেমন বাইরে রাখা হয়েছে, আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করতে যাচ্ছেন, আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুল লুণ্ঠিত হতে দিবেন না, যেটা পরিলক্ষিত হয়েছিল 5ই আগস্টের পরে এই দুষ্টু চক্রের হাতে। সুতরাং আমরা উল্লেসিত নই, আমরা উদযাপন করতে যাচ্ছি না, কিন্তু ঠিক একইভাবে আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে এই নির্বাচনের ফলাফল আর যাই হোক সাক্ষাৎ ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করেছে। কারণ সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা করেছে আপনাদেরকে, আপনি বলছেন, কিন্তু ধরেন আপনারা তো ভোট বর্জনের আহ্বান করেছিলেন, নো ভোট। না, আপনারা বলতে আমি এখানে আওয়ামী লীগের কথা বলছি না। সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা পাওয়া মানে হচ্ছে বাংলাদেশ যদি জামাত ইসলামী তার জোট নিয়ে ক্ষমতায় বসতো বা সরকার গঠন করতে পারতো, বাংলাদেশের নামটা পরিবর্তন হয়ে গেল আমি খুব আশ্চর্য হতাম না। কারণ যেভাবে স্বাধীনতার ইতিহাসকে ধর্ষিত করা হচ্ছিল, যেভাবে ভ্রষ্টাচারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এই নতুন প্রজন্মের কাছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং যেভাবে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ দেওয়ার মধ্য দিয়ে আদৌ এই দেশের স্বাধীনতার যুদ্ধ সঠিক ছিল কি ছিল না এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। So this is not limited only between or within a political belief system. It rather encompasses, it covers the entire country and all the generations that are there and that are there to come in the future. So আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। অবশ্যই আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমার দল, এরকম পরিচয়, এর আমার ঠিকানা। আমি আপনাকে প্রথমে বলেছি এই নির্বাচন ত্রুটিমুক্ত নয়। এই নির্বাচনের যে ত্রুটি হয়ে গেছে না, সেটা আমি তো কখনো সেটা বলছি না। আপনার অনুষ্ঠানে এসে কি নিশ্চিত ধ্বংসের হাত থেকে আপনি বলছেন যে মানে যদি হতো জামাত যেত তাহলে হয়তো ধ্বংসের মুখে, কিন্তু জামাত এর মধ্যে 77টা আসন পেয়েছে এই নির্বাচনেও। সেটিও আসলে ইতিহাসে এত বড় আসন কখনো। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো তাহলে জামাত এতগুলো আসন পেত না। এই যে দুর্ঘটনাগুলো, আপনাকে আমি একটি মানচিত্র পাঠাতে পারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল, যেখানে রঙিন ভাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যেসব জেলায় জামাত বেশি নির্বাচিত হয়েছে, যেসব জায়গায় বিএনপি বেশি নির্বাচিত হয়েছে, এটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। এখানে আপনার কাছে পরিলক্ষিত হবে যে জামাত মূলত ভোট কিন্তু পেয়েছে বৃহত্তর রংপুর জেলায়, এবং সে ভোট পেয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা অঞ্চলে। The rest of Bangladesh is absolutely free from Jamaat Islami. So সেখানে কি হয়েছে, কি দুর্ঘটনা হয়েছে, কিভাবে ঠিক করা যেতে পারে সেটা নিয়ে চিন্তা করো। ঢাকায়ও জামাত আসন পেয়েছে, ঢাকায় একটা আসন, দ্যাট ইজ নাথিং। সেটা ওই শফিকুর রহমান সাহেব দাঁড়িয়েছেন হয়তোবা। I don't want to believe this, but then again perhaps there was some kind of understanding, inter-party understanding. হয়তোবা 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ যাতে আবার মাথা চারা না দিতে পারে, কিছু কিছু জায়গায় তো হয়তোবা নিজেদের ভিতরে পর্দার আড়ালে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতেই পারে যে ঠিক আছে এখানে আমরা জিততে দিব। আমি সেই জায়গাটা যেতে চাচ্ছি না। ধরেন ঢাকায় তারেক রহমানের সাথে তারেক রহমানের যে প্রার্থী ছিলেন, আমি একে একে আসছি, মির্জা আব্বাসের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারির পার্থক্য খুব কম। আমি একে একে আসছি। প্রথম কথা হচ্ছে 77টা সিট জিতেছেন, সেটাতে আমার আনন্দ করার কিছু নাই। আমি আনন্দিত হই নাই। আমি বলি নাই যে আসেন আজকে আমরা উদযাপন করি। আমি বলেছি যে বেঁচে গেছি। যদি এটা না হতো, যদি তারা সরকার গঠন করতো, তাহলে আপনি মনে করতেন যে আজকের টকশোটা হতো অন্য প্রেক্ষিতে, টোটালি অন্য বিষয় নিয়ে হতো, যে বাংলাদেশ কি তবে পাকিস্তান হয়ে গেল, এই ধরনের কোনো প্রতিবাদ্য থাকতো। সুতরাং আর যাই হোক, আপাতত সেটা হয় নাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আজকের দিনে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনি নির্দেশনা দিয়েছেন। উনি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে, সকল দলীয় নেতাকর্মীদেরকে বলেছেন যে দলীয় কার্যালয় সমূহে নিজ নিজ উপজেলা, জেলা, নগর, মহানগর, পৌরসভার দলীয় কার্যালয় সমূহে ইফতার পার্টি আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। এবং উনি আরও নির্দেশনা প্রদান করেছেন যে যার যার সামর্থ্য অনুযায়ী দলীয়ভাবে, সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে দুস্থ এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করার জন্য এবং দোয়া মাহফিল আয়োজন করার জন্য। এবং উনি আরও বলেছেন যে যদি সম্ভব হয় তাহলে সেহারির আয়োজন করার জন্য। সো তাই আমি বলবো প্রত্যেকটি সংগঠন যার যার উপজেলা, জেলা, নগর, মহানগর, পৌরসভা সব জায়গায় নিজ নিজ উদ্যোগে, দলীয় উদ্যোগে আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দলীয় কার্যালয়গুলোতে ইফতার পার্টির আয়োজন করুন, দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণের ব্যবস্থা করুন এবং দোয়া মাহফিলের ব্যবস্থা করুন এবং সম্ভব হলে সেহারি বিতরণের ব্যবস্থা করুন। ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক কার্যক্রম অলরেডি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা, উপজেলা সব জায়গায় আমাদের দলীয় কার্যক্রমগুলো আস্তে আস্তে নেতাকর্মীরা খুলতে শুরু করেছে। ইনশাল্লাহ সবগুলো উপজেলা, জেলা পর্যায়ে সবগুলো পার্টির অফিস ইনশাল্লাহ চিরেই খুলে যাবে আশা প্রকাশ করছি। সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার যে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার এই নির্দেশনাগুলো পালন করবেন, বাস্তবায়ন করবেন এবং এইগুলোর মধ্যে দিয়ে আমরা তৃণমূলের সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে, সকল শ্রেণীর মানুষের মধ্যে সংযোগ স্থাপন করব, দলীয় কার্যক্রমগুলো বৃদ্ধি করব। ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই। বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের দল, খেটে খাওয়া মানুষের দল। সো বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আর পাশাপাশি এও বলছি, কেউ যদি কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা যদি অবহেলা করে, সেই দায়িত্ব যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশনা যদি কেউ পালন না করে, তাহলে আপনারা যে দায়িত্ব নিয়ে তার জেলা, উপজেলা বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করবেন, এই ইফতার মাহফিলের আয়োজন করবেন এবং রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করবেন, সেহরি ব্যবস্থা করবেন, আপনারা এগুলো যার যার জায়গা থেকে সব জায়গায় ফেসবুক বিভিন্ন জায়গায় প্রচারণা চালাবেন, আমাদেরকে দিবেন, আমরাও প্রচারণা করব। পাশাপাশি এটাও আমরা প্রচার করব, কোনো নেতা যদি, দায়িত্বপ্রাপ্ত নেতা যদি, জেলা উপজেলার নেতা যদি, দায়িত্বপ্রাপ্ত নেতা যদি তার নিজ জেলার বা উপজেলার বা ইউনিটের দায়িত্ব পালন না করে, তাহলে সেটাও আমরা তুলে ধরব। আমরা চাই প্রত্যেকটি নেতাকর্মী যে যে দায়িত্ব নিয়েছে সেই নিজ নিজ দায়িত্ব পালন করুক। ইনশাল্লাহ অচিরে ইনশাল্লাহ আমাদের সেই আগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের সেই জৌলস ফিরে আসবে। দেখেন, আসলে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটা কেন সংগঠিত করছিলাম? বৈষম্যহীন, কোটা মুক্ত একটা বন্দোবস্ত আমরা করতে চাইছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠিত হয়েছে, এটাই একটা কোটার মাধ্যমে হয়েছে। একটা কোটার মাধ্যমে পরবর্তীতে যারা এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে, তারা পরবর্তীতে সবচেয়ে বড়, এই আন্দোলনটাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যে ওয়ার্ড, একটা কি ওয়ার্ড, যে বৈষম্যহীন, বৈষম্য মুক্ত। সবচেয়ে বড় বৈষম্য এই ছাত্র উপদেষ্টারা, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সবচেয়ে বড় বৈষম্য তৈরি করছে। আপনারা স্পষ্টভাবে খেয়াল করে দেখবেন, এই সরকারের চলমান যে উপদেষ্টা, আমাদের ছোট ভাই আসিফ এবং মাহফুজ, এই দুইজন, বিশেষ করে উপদেষ্টা আসিফ, তার এলাকায় কি পরিমাণ বরাদ্দ দিচ্ছে, এটা কি বৈষম্য না? আপনি বলেন, এটা কি বৈষম্য না? আজকে একটা উপজেলায় 400 কোটি টাকা বরাদ্দ পায়, একটা জেলায় 1000 কোটি টাকা বরাদ্দ পায়। হাসনাত আব্দুল্লাহ, সে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ফ্রন্টলাইনার, সে তার এলাকায় শত কোটি টাকার বরাদ্দ নিচ্ছে। তাহলে আরো যারা এরকম বৈষম্য বিরোধীর যারা ফ্রন্টলাইনার ছিল, তারা কেন নিতে পারে নাই? তাহলে এই বৈষম্য কারা তৈরি করছে? এই বৈষম্য তারা তৈরি করছে যারা পরবর্তীতে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজেদের এই কোটা ভিত্তিক ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যারা এই রাষ্ট্রের জনগণের হাজার কোটি টাকা নিজের নামে তার এলাকায় বন্দোবস্ত করছে, যাতে পরবর্তীতে তাদের এই ক্ষমতার যেই লেলিহান মোহ, এই মোহটা কন্টিনিউ তারা রাখতে পারে। আজকে দেখেন, ঢাকা দক্ষিণে আসিফ নির্বাচন করবে,
আজকে ঢাকা দক্ষিণে আসিফ নির্বাচন করবে, সে যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিছে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সেই এলাকাতে আগেই উপকারভোগী তৈরি করতেছে। বিগত এই 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত কোন সরকার, কোন অন্তর্বর্তীকালীন সরকার বা কোন তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টার নির্বাচন করার নজির নাই। এই তারাই নজির তৈরি করতেছে। কতটুকু অথর্ব না হইলে, অথর্ব না হইলে আজকে অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য আজকে তারা উঠে পড়ে লাগছে। আজকে জুলাইয়ের নাম শুনলে আজকে আমার খুব কষ্ট লাগে। এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত প্রত্যেকটা আজকে বিভিন্ন কারণে হাসি ঠাট্টার শিকার হচ্ছে, প্রহসনের শিকার হচ্ছে যে তোমরা যে কোটার বিরুদ্ধে, যেই বৈষম্যের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো, যে অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, যে কোটার বিরুদ্ধে বৈষম্য হয়েছে, মানে এই অভ্যুত্থান হয়েছে, তোমরা সেই কোটা প্রতিষ্ঠিত করতেছো, সেই বৈষম্য তোমরা আবার ফিরাই আনছো, তোমরাই সবচেয়ে বড় বৈষম্য করতেছো। আজকে দেখেন, আজকে ঢাবির আজকে সবচেয়ে নোংরা জঘন্য, ঢাবিতে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, ঢাবির থেকে অনেক ভালো ভালো লিডার বেড়ে আসছে। দুঃখজনক এই এই আন্দোলনটাকে, এই অভ্যুত্থানটাকে আজকে এই দাবির কিছু দাবি সমন্বয়ক কুক্ষিগত করে আজকে এই দেশটাকে, এই আন্দোলনটাকে আজকে ছিনিয়ে খুব বাজে একটা অবস্থা করে ফেলছে। এখন আসলে দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই, মানে সত্য কথা, এটা খুবই দুঃখজনক। এর বাইরে নতুন যারা সংসদ সদস্য হয়েছেন, এদের মধ্যে যারা টাউট, তারা টাউটারি করবেন, যারা ভালো, তারা ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং টাউটদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তারা হতাশ হয়ে পড়বেন, কাজ করতে পারবেন না, পদে পদে বাধাগ্রস্ত হবেন। যারা ইনোভেটিভ তারা নতুন কিছু করার চেষ্টা করবেন। যাদের পাবলিক ফেস রয়েছে, জনগণ যাদেরকে ভালো হিসাবে জানেন, তারা সত্যিকার অর্থে চেষ্টা করবেন যেন জনগণ তাদেরকে স্মরণে রাখে, এবং তাদের এই যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাকে তারা সদগায় জারি হিসাবে গ্রহণ করে ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন। তরুণদের মধ্যে যারা এবার প্রথম সংসদ সদস্য হলেন এবং প্রথম মন্ত্রী হলেন, এর বাইরে যে জিনিসটি হবে এই মন্ত্রী পরিষদে, এটা হলো একটা কালেকটিভ এফোর্ট। মানে আপনার যত ভালো কাজই হোক না কেন, যদি এখানে মন্দের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই মন্ত্রী পরিষদের একটা বদনাম হয়ে যাবে। আবার দেখা গেল যে ভালো যারা আছেন তরুণদের মধ্যে, তাদের সংখ্যা এত বেশি যে 2-4-10 জন মন্দ কাজ করছে, ওটাকে খোঁজও নেবে না। তো এই পুরো জিনিসটা নির্ভর করবে যিনি প্রধান নেতা তার উপরে। আমরা যে কাজটি অতীতে করেছি সেটা হলো আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশংসা করি সবসময় প্রধান ব্যক্তির, এবং আশেপাশের যত লোক আছে সব লোককে আমরা দায়ী করে যিনি প্রধান ব্যক্তি তাকে দায় মুক্তি দেই। যেমন শেখ হাসিনার কোনো দোষ নেই, সব দোষ ওয়াদুল কাদেরের উদাহরণ। এর সাথে কোনো দোষ নাই, সব দোষ আহমদ জামের। খালেদা জিয়ার কোনো দোষ নাই, সব দোষ হারিস চৌধুরীর, বা সব দোষ লুৎফুজ্জামান বাবুরের। এরকম কথা অনেকে বলার চেষ্টা করবেন। আবার এখন যারা আসছেন সব দোষ অমুকের তমুকের, লেদু গেদু ধলার, তারেক রহমান সাহেব নিষ্পাপ। এই যে আমাদের কথা বলার ধরন এবং প্রকৃতি, এর কারণে আমাদের পতন হয়, এর কারণে আমরা আগাতে পারি না। যখন সত্যিকার অর্থে আপনি যিনি দলের নেতা, পালের গোদা, তাকে পয়েন্ট আউট করে সত্য কথা বলতে না পারবেন, দৃঢ়তা দেখাতে না পারবেন, সাহস না থাকবে, ততক্ষণ পর্যন্ত খোদাই শক্তি, আল্লাহর যে রহমত বরকত আপনাকে কখনো স্পর্শ করবে না। আপনি জমানের সঙ্গে প্রতারণা করবেন, চিন্তা চেতনার সঙ্গে প্রতারণা করবেন, এবং এই সংখ্যা যদি দেশে বাড়তে থাকে ব্যাপক হারে, তাহলে সেই দেশের নেতৃত্ব, সঠিক নেতৃত্ব গড়ে ওঠে না। একজনের পর একজন খারাপ নেতৃত্ব আসতেই থাকে উগান্ডার মতো। এই কারণে বেশিরভাগ মানুষ এরকম যাকে বলে ভয় পায়, আসল শয়তানকে, বড় শয়তানকে, মেজর শয়তানকে তারা বাদ দিয়ে পিচ্ছি শয়তানকে তারা সমালোচনা করে মিনমিনের ভাষায়। কিন্তু এখানে বলতে হবে ঠিক একটা ছোট কাহিনী বলে শেষ করে, যেটা আমি লিখছি। বাদশাহ হারুন আর রশিদের দাদা খলিফা আল মনসুর, মশহুর সম্রাট, যেমনি রাগী তেমনি বুদ্ধিমান সবকিছু। তো তিনি মাঝে মধ্যে দরবারে তিনি সত্য কথা শোনার জন্য লোক ভাড়া করে আনতেন, যারা মুখের উপরে টাটকা কথা বলে, সত্য কথা বলে। তো একবার এরকম তিনি কয়েকদিন কন্টিনিউয়াসলি খালি দালালি শুনতে শুনতে পাগল হয়ে গেলেন। তো যে আমি আর সুস্থ থাকতে পারছি না, আমার সামনে আমার সম্পর্কে সবচেয়ে সত্য কথা বলতে পারে এইরকম একজন লোককে নিয়ে আসো। তো ওই সময়টাতে একজন বিখ্যাত আলেম ছিলেন, ওয়াসিল ইবনে আতা রহমতুল্লাহ আলাইহে, মদিনার অধিবাসী। তো তিনি তখন বাগদাদে আসছেন বেড়াতে। লোকজন বললো যে ওয়াসিল ইবনে আতার চেয়ে যোগ্যতম লোক নাই, তিনি আছেন, আপনি চাইলে তাকে আনতে পারি। তো ওয়াসিল ইবনে আতাকে আনা হলো, বড় কাহিনী। তো সেই দরবারে তিনি অনেকক্ষণ থাকলেন, এবং একটা সময় খলিফা আল মনসুর জিজ্ঞাসা করলেন যে আমি কেমন মানুষ, আমার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তো ওয়াসিল ইবনে আতা বললেন, আপনি হলে সবচেয়ে বড় শয়তান, এবং সকল শয়তান, আপনার প্রজাতন্ত্রের যত শয়তান আছে সব শয়তানের সর্দার।
আপনার কারণেই তারা শয়তানি করার সুযোগ পায়, আর সেই শয়তানদের শয়তানির কারণেই আপনি এখানে বসে বসে কখনো নীতি কথা বলেন, কখনো ভণ্ডামি করেন, কখনো যাকে বলা হয় নিজেকে খুব বড় করে জাহির করেন, এবং আপনার দ্বারা এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো খলিফা আল মনসুর বললেন যে আমি সত্য কথা শোনার জন্য একে এনেছি, কিন্তু এই এত সত্য কথা বলছে আমি আর ধৈর্য রাখতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। চিৎকার করে উঠলেন যে তুমি, আপনারা মানে দরবারের লোকে বলে যে একে সরাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। তো দ্যাট ইজ দ্য ট্রুথ অফ দ্য হিস্ট্রি, এটা আমার কথা নয়। আপনারা তো ইমাম গাজালি সাহেবের কথা শুনেছেন, তার বই ইহইয়া উলুমুদ্দিন, সেই বইতে এই কাহিনীটি বর্ণনা করা আছে। তা আপনি আমি কি ওয়াসিল ইবনে আতার মতো ওইভাবে বলতে পারবো? আর ওইভাবে বলতে পারলেই সাম্রাজ্যে একজন খলিফা আল মনসুর তৈরি হবে, সাম্রাজ্যে একজন হাদি তৈরি হবে, আল মনসুরের ছেলে। সাম্রাজ্যে একজন হাদির পরে তার সন্তান খলিফা হারুন আল রশিদ তৈরি হবে, হারুন আল রশিদের পরে খলিফা আল মামুন তৈরি হবে। আদারওয়াইজ আমাদের দেশে উগাতা, বুগাতা, কুকাতা, চুগাতা এরকম টাইপের নেতা তৈরি হবে, আর দেশ হয়ে যাবে উগান্ডা, বুগান্ডা, চুগান্ডা, এরকম একটা দেশে হয়ে যাবে। ফলে পুরো জিনিসটাই নির্ভর করছে আপনার আমার উপর, জনগণ। হাউ উই আর এক্সপেক্টিং, আমরা কি আশা করছি, হাউ উই আর পারফর্মিং, এবং হাউ উই আর অ্যাক্টিং অ্যান্ড রিয়াক্টিং, এগুলোর উপরে কিন্তু নির্ভর করে। আরও অনেক গল্প আছে, আস্তে আস্তে বলবো, নতুন সরকার আসলে তো আস্তে আস্তে বলবো। কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর মানে নিয়ামত বরকত এমনি এমনি আসে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।